টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের প্রথম সেট থেকে 4 নম্বর সেট অবধি প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যে শেষ সেটটি হতে চলেছে সেটা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন হতে চলেছে। তো প্রথম দিকে তোমাদের যে হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী যে প্রশ্নগুলো হবে সেগুলো দেওয়া হয়েছে এবং শেষে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেওয়া হয়েছে। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 30, সময় হবে তোমরা 1 ঘন্টা। আর পরীক্ষাটি 2 এপ্রিল থেকে 12 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। তো দেখে নাও এই সেটগুলি। আজকের আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সেট 1-এর প্রশ্নপত্র এবং তার উত্তর। তোমাদের এবার থেকে নতুন যে হলিস্টিক প্যাটার্ন চালু হয়েছে সেখানে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 নম্বরের হবে। তো এর জন্য তোমরা সময় পাবে 1 ঘন্টা। এর আগে তোমাদের 15 নম্বরের পরীক্ষা হতো, কিন্তু এবার থেকে যেহেতু 30 নম্বর পরীক্ষা হবে তার জন্য তোমাদের প্রতিটি সাবজেক্টের যে মার্কস ডিস্ট্রিবিউশন আছে সেগুলোও চেঞ্জ হয়েছে। তার জন্য সেটা হয়ে যাচ্ছে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই ব্যাপারে তোমাদের সম্যক ধারণা দেওয়ার জন্য তোমাদের কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হবে সেটা নিয়ে এই ভিডিওটা বানানো হয়েছে। তো দেখে নাও তোমাদের প্রথমে সিলেবাসটা কি। প্রথমে সিলেবাসে তোমাদের যে চ্যাপ্টার রয়েছে ভৌত পরিবেশ তাপ 1 থেকে 14 পৃষ্ঠা, পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া 85 থেকে 100 পৃষ্ঠা, আর মানুষের খাদ্য 145 থেকে 181 পৃষ্ঠা। এগুলো রয়েছে তোমাদের সিলেবাসে। এবার দেখো তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন করে হবে দেখো। তো প্রথমে তোমরা দেখো তোমাদের এমসিকিউ, এসএকিউ 2 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্ন এইভাবে তোমাদের থাকবে। তার মধ্যে তোমাদের এমসিকিউ থাকবে 8টা। এবার এই যে 8টা এমসিকিউ এটা থাকছে তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি মিলে, অর্থাৎ গ্রুপ এ হচ্ছে তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং গ্রুপ বি হচ্ছে লাইফ সায়েন্স। এই দুটো মিলে তোমাদের 8টা প্রশ্ন থাকবে। এসএকিউ অর্থাৎ 1 নম্বর প্রশ্ন, অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি মিলে তোমাদের 7টা প্রশ্ন থাকবে। 2 নম্বরের যে প্রশ্ন গ্রুপ এ গ্রুপ বি মিলে তোমার 3টে থাকবে, মোট 6 নম্বর। আর 3 নম্বরের যে প্রশ্ন গ্রুপ এ এবং গ্রুপ বি মিলে তোমাদের 3 নম্বরের প্রশ্ন থাকবে। তো দেখে নাও তোমাদের কেমন হতে পারে তোমাদের সেটগুলো। প্রথমে দেখো গ্রুপ এ তে চলে আসছে ফিজিক্যাল সায়েন্স। প্রথমে যেটা আছে নিচের প্রশ্নগুলির উত্তর বেছে লেখো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, হাইড্রোজেন পারক্সাইড H2O2 যৌগের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা হলো 1 নাকি 3 নাকি 4 নাকি অসংখ্য। উত্তর হচ্ছে 4। পরের প্রশ্ন, ফারেনহাইট থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 212 ডিগ্রি ফারেনহাইট নাকি 32 ডিগ্রি ফারেনহাইট নাকি 100 ডিগ্রি ফারেনহাইট? উত্তর হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। মানুষের দেহের স্বাভাবিক উষ্ণতার মান 98.4 ডিগ্রি সেলসিয়াস, 98.4 ডিগ্রি ফারেনহাইট, 100 ডিগ্রি সেলসিয়াস নাকি 100 ডিগ্রি ফারেনহাইট? উত্তর হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। এবার দেখো পরের প্রশ্ন 1.4, পরমাণুবাদটি প্রকাশ করেন বিশিষ্ট বিজ্ঞানী নিউটন নাকি ডাল্টন নাকি অ্যাভোগাড্রো নাকি টমসন? এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ডাল্টন। 1.5, প্ল্যাটিনামের চিহ্ন হলো পিএন, পিবি, পিডি, পিটি। কোনটা হবে? উত্তর হচ্ছে পিটি। বোঝা গেল। এবার চলে আসছি 2 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম যে প্রশ্ন আমরা দেখে নেব, দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, এসআই পদ। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.2, পাথুরে চুনে জল দিলে একটা সাদা রঙের গুঁড়ো উৎপন্ন হয়, একে ড্যাশ বলা হয়। এটা শূন্যস্থান পূরণ করতে বলেছে। এর উত্তর তোমরা হবে কলিচুন। পরের প্রশ্নে চলে আসছি। নেক্সট প্রশ্ন 2.3, ফারেনহাইট স্কেলে জলের ঊর্ধ্ব স্থিরাঙ্কের মান কত? এর উত্তর তোমরা লিখবে ফারেনহাইট স্কেলে জলের ঊর্ধ্ব স্থিরাঙ্কের মান হলো 212 ডিগ্রি সেলসিয়াস, সরি ফারেনহাইট। 2.4, পরমাণু কোন কোন অংশে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন থাকে? উত্তর লিখবে পরমাণুর কেন্দ্রক ও নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে এবং বাইরের বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন থাকে। এবার 2.5, পদার্থের কোন ধর্মকে থার্মোমিটার নির্মাণে কাজে লাগানো হয়? উত্তর লিখবে তোমরা, দেখে নাও, উষ্ণতার পরিবর্তনে তরলের আয়তনের পরিবর্তনের ধর্মকে। এবার 3 দাগের যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 2 গুণ 2 সমান 4। প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম যে প্রশ্ন আমরা দেখে নেব, দেখো লীন তাপ কাকে বলে? উত্তরে লিখবে যে তাপ বস্তুর উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায়, অর্থাৎ
কোনো কঠিন পদার্থকে তরল পদার্থে রূপান্তরিত করে এবং তরল পদার্থকে বাষ্পে বা গ্যাসীয় পদার্থে রূপান্তরিত করে, তাকে লিন তাপ বলে। পরের প্রশ্ন 3.2, ক্যাটায়ন কিভাবে উৎপন্ন হয়? উত্তর লিখবে মৌলের পরমাণু থেকে এক বা একের বেশি ইলেকট্রন বেরিয়ে গেলে প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা কম হয়ে যায়, তখন ধনাত্মক আধানযুক্ত আয়ন বা ক্যাটায়ন উৎপন্ন হয়। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, তোমাদের যেহেতু এবারের এই প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, 30 নম্বরের প্রশ্ন প্যাটার্ন, তার জন্য এইগুলো তোমাদের কাছে সম্পূর্ণ কিন্তু নতুন। তোমাদের জন্য আরো আমি কয়েকটা সেট নিয়ে আনার চেষ্টা করব, শুধু বিজ্ঞানের নয়। এর আগে আমি তোমাদের ইতিহাস, ভূগোল এবং বাংলার সেট করিয়েছি। তোমরা কোন সেটটা, সেকেন্ড সেট আগে চাও, কোন সাবজেক্টের, সেটা কিন্তু কমেন্টে জানাবে। এবং তোমরা কে কোথা থেকে দেখছো, কোন স্কুল থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো, সেটাও কিন্তু কমেন্ট লিখতে ভুলবে না। যেহেতু তোমাদের জন্য এটা নতুন, তার জন্য অনেক কটা সেট তোমাদের জন্য নিয়ে আসবো, যাতে তোমাদের পরীক্ষা দিতে সুবিধা হয়। এবার চলো তো পরের প্রশ্ন দেখো। 3.3, ঘরের উষ্ণতায় 1 বালতি জলে 1 টুকরো বরফ ফেললে তাপ কোন দিকে প্রবাহিত হবে? কতক্ষণ এই তাপ প্রবাহ চলবে? এর উত্তর লিখবে, জলের চেয়ে বরফের তাপ কম বলে জল তাপ বর্জন করবে এবং বরফ সেই তাপ গ্রহণ করবে। অর্থাৎ তাপ জল থেকে বরফের দিকে প্রবাহিত হবে। যতক্ষণ না পর্যন্ত জল এবং বরফ গলা জলের তাপমাত্রা সমান না হয়, ততক্ষণ এই তাপ প্রবাহ চলতে থাকবে। পরের প্রশ্ন চলে আসবো। পরের প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। প্রথম প্রশ্ন চলে আসছে দেখো, 4.1, রাসায়নিক সমীকরণ কাকে বলে? উত্তর লিখবে, আমরা যখন বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সংকেত ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়াটিকে সংক্ষেপে প্রকাশ করি, তখন তাকে রাসায়নিক সমীকরণ বলে। যেমন কার্বনকে অক্সিজেনে দহন করলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়াটিকে সমীকরণের সাহায্যে দেখলে হবে C+O2 মানে CO2। ঠিক আছে, এবার দেখো পরের যে প্রশ্ন আছে, তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্যগুলি লেখো। দেখো তোমাদের তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য এখানে লেখানো আছে। প্রথমে তাপের ক্ষেত্রে কি লিখবে? তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে শীতল হয়। উষ্ণতার ক্ষেত্রে লিখবে, উষ্ণতা হলো বস্তুর এক প্রকার তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করে। তাপের ক্ষেত্রে লিখবে, দুটি বস্তু একই উষ্ণতায় থাকলেও তাদের মধ্যে তাপের পরিমাণ সমান নাও হতে পারে। উষ্ণতার ক্ষেত্রে লিখবে, দুটি বস্তুতে সমপরিমাণ তাপ থাকলেও তাদের উষ্ণতা আলাদা হতে পারে। তাপের ক্ষেত্রে লিখবে, গৃহীত বা বর্জিত তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। উষ্ণতার ক্ষেত্রে লিখবে, উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। তাপের ক্ষেত্রে লিখবে, সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি এবং এসআই পদ্ধতিতে জুল। উষ্ণতার ক্ষেত্রে লিখবে, সিজিএস পদ্ধতিতে উষ্ণতার একক সেলসিয়াস এবং এসআই পদ্ধতিতে কেলভিন। এবার চলে আসবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন যেটা আছে, নেক্সট তোমাদের আছে গ্রুপ বি। তোমাদের এর আগে গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্স হলো, এবার গ্রুপ বি লাইফ সায়েন্স। তোমাদের আগে বলেছিলাম তোমাদের 8টা যে এমসিকিউ থাকছে, সেটা গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো ভাগ করে করে থাকবে। তো এর আগে গ্রুপ বিতে তোমাদের 5টা কিছু এমসিকিউ দেখিয়েছি এবং গ্রুপ বিতে তোমাদের কিছু এমসিকিউ দেখাবো। দেখো লাইফ সায়েন্সে প্রথম যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর বেছে নিয়ে লেখো। 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন কি আছে? 1.1, কোন রোগটি ভিটামিন এ এর অভাবে হয়? অপশন আছে দেখো, এ রিকেট, বি রাতকানা, সি বেরিবেরি, ডি অস্টিওম্যালেসিয়া। উত্তর হচ্ছে বি রাতকানা। আচ্ছা, তোমাদের একটা ছোট্ট প্রশ্ন দিচ্ছি, রিকেট কোন ভিটামিনের অভাবে হয় সেটা যদি তোমরা জানো, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানাবে। 1.2, মানুষের দেহত্বকে যে ভিটামিনের সংশ্লেষ সম্ভব সেটি কে, সি, এ, ডি। উত্তর হচ্ছে ভিটামিন ডি। পরের প্রশ্ন দেখো, 1.3, মানুষের নিঃশ্বাস বায়ুর মাধ্যমে ফুসফুস থেকে প্রতিদিন গড়ে যে পরিমাণ জল নির্গত হয় তা হলো 100 মিলিলিটার, 400 মিলিলিটার, 800 মিলিলিটার, 1500 মিলিলিটার। উত্তর হবে 400 মিলিলিটার। এবার দেখো 2 দাগের প্রশ্ন। তোমাদের 8টা এমসিকিউ হয়ে গেল গ্রুপ এ এবং গ্রুপ বি মিলে। 2 দাগের যে প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো দুটি। 1 গুণ 2 সমান 2, প্রতি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন দেখো, কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ঘটে না? উত্তর লিখবে, ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন ঘটে না। পরের প্রশ্ন চলে আসবো 2.2, ঘি হলো এক প্রকার ড্যাশ স্নেহদ্রব্য, এটা শূন্যস্থান পূরণ করতে বলেছে। কি উত্তর লিখবে? প্রাণীজ স্নেহদ্রব্য। তারপরে দেখো পরের যে প্রশ্ন, দুধে পাওয়া যায় এমন কয়েকটি উপাদানের নাম লেখো। উত্তর লিখবে, দুধে পাওয়া যায় এমন কয়েকটি উপাদানের নাম হলো প্রোটিন, খনিজ, লবণ, শর্করা, ফ্যাট ইত্যাদি। নেক্সট প্রশ্নে চলে আসবো
3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নটির সংক্ষেপে উত্তর দাও, যে কোনো একটি। 2 গুণ 1 সমান 2। দেখো প্রথমে যে প্রশ্নটা আছে 3.1, কোন কোন অবস্থায় দেহে জলের চাহিদা বৃদ্ধি পায়? উত্তর লিখবে অনেকটা ঘাম অথবা বারবার পাতলা পায়খানা হলে এবং তৃষ্ণা পেলে দেহের জলের চাহিদা বৃদ্ধি পায়। তারপরে প্রশ্ন দেখো 3.2, শিশুর অপুষ্টিজনিত সমস্যা কি করে সারানো যায়? এর উত্তরে লিখবে নানা ধরনের পুষ্টিযুক্ত খাদ্য, যথা গুড়, কিশমিশ, পেয়ারা, নোটে শাক, আয়োডিনযুক্ত লবণ, ঢেঁকি ছাটা চাল, দুধ, মাখন, কমলালেবু, ডিম, ছানা ইত্যাদি খাওয়ানো উচিত। এইভাবে কিন্তু শিশুর অপুষ্টিজনিত সমস্যা সারানো যেতে পারে। পরের যে প্রশ্ন 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। 3 গুণ 1 সমান 3। যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে বলেছে। প্রথম যে প্রশ্ন দেখে নাও 4.1, খাদ্যতন্তু কি? তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কি উপকার হয়? উত্তর লিখবে খাদ্যতন্তু এক ধরনের সেলুলোজ, এখানে বানানটা একটু ভুল আছে, ঠিক করে নিও। খাদ্যতন্তু এক ধরনের সেলুলোজ বা পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট। এটি জলে গুলতেও পারে নাও পারে। মানুষের দেহ তন্তু ভেঙে শক্তি উৎপন্ন করতে পারে না। মানুষের দেহ তন্তু ভেঙে শক্তি উৎপন্ন করতে পারে না। তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে উচ্চ রক্তচাপ, স্থূলত্ব, অন্ত্রের ক্যান্সার, কোষ্ঠকাঠিন্য প্রভৃতি রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়, যেটাকে তন্তুটাকে ইংরেজিতে কি বলে? ফাইবার। পরের প্রশ্ন 4.2, কি কি কারণে অপুষ্টি দেখা যায়? উত্তর লিখবে খাদ্যের শক্তি উৎপাদক উপাদানগুলির অভাব ঘটলে অপুষ্টির সম্ভাবনা বৃদ্ধি পায়। এছাড়া শক্তি উৎপাদক নয় এমন খাদ্য উপাদানের অভাব ঘটলেও অপুষ্টিজনিত নানা সমস্যা দেখা যায়। কৃমির সমস্যা থাকলেও অপুষ্টি হতে পারে। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের এবছর থেকে চালু হচ্ছে হলিস্টিক কার্ড। তোমাদের এই প্রশ্নোত্তর যে সেশনটা হবে সেটা হলিস্টিক কার্ডের নতুন নাম্বার বিভাজন অনুসারেই হবে। তো তোমরা এই যে প্রশ্নটা আজকে করাবো সেই প্রশ্নটা তোমরা তোমাদের ক্লাস 7-এর রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রা আছে তার প্রথম যে স্কুলটা আছে লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুল, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 196 পেজে পেয়ে যাবে। তো তার প্রশ্ন এবং উত্তর আমি কিন্তু করাবো। যেহেতু এই হলিস্টিক ব্যাপারটা তোমাদের নতুন, তার জন্য এই ভিডিওর আগে একবার তোমাদের নাম্বার বিভাজনটা দেখাবো, তারপরে আমি প্রশ্নোত্তর পর্বে ঢুকবো। তো এর আগে কিন্তু আমি তোমাদের সেট 1-এর পরিবেশ এবং বিজ্ঞানের প্রশ্ন করেছি এবং ক্লাস 7-এর অল সাবজেক্টের 2 থেকে 3টে করে সেটের প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গেছে। তো তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। তো প্রথমে দেখো যেটা রয়েছে মাস ডিস্ট্রিবিউশন কি রয়েছে। প্রথম চ্যাপ্টার ভৌত পরিবেশ তাপ, এখান থেকে তোমাদের থাকছে 4টে MCQ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, মোট থাকবে 10 নম্বর। পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া, এখান থেকেও 4টে MCQ, 2টো 1 নম্বর প্রশ্ন এবং 2টো 2 নম্বর প্রশ্ন, মোট 10 নম্বর থাকছে। এবার তারপরে তোমার লাইফ সায়েন্সের যে পোর্শনটা আছে অর্থাৎ মানুষের খাদ্য, এখান থেকেও 4টে MCQ, 2টো 1 নম্বর প্রশ্ন এবং 2টো 2 নম্বর প্রশ্ন, মোট 10 নম্বর পাবে। এভাবে মোট 30 নম্বরে তোমার নাম্বার বিভাজন হবে, অর্থাৎ এর আগে তোমাদের 15 ছিল, এবার থেকে তোমাদের 30 নম্বর পরীক্ষা হবে। তো দেখো প্রথমে তোমাদের কি রয়েছে, ফিজিক্যাল সায়েন্স যেটা রয়েছে, প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টের প্রশ্ন আলোচনা করো। প্রথমে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 গুণ 5 সমান 5। প্রথম যে প্রশ্ন কি রয়েছে, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক যথাক্রমে 100 ডিগ্রি, 212 ডিগ্রি, 212 ডিগ্রি, 0 ডিগ্রি, 32 ডিগ্রি, 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 32 ডিগ্রি। উত্তর হচ্ছে 0 ডিগ্রি, 32 ডিগ্রি, অর্থাৎ ডি যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ সেলসিয়াস স্কেলে হচ্ছে 0 ডিগ্রি আর ফারেনহাইট স্কেলে হচ্ছে 32 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো পরের যে প্রশ্ন, Zn প্লাস CuSO4, ZnSO4 প্লাস Cu বিক্রিয়াটি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া নাকি প্রতিস্থাপন বিক্রিয়া? উত্তর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। পরেরটা দেখো 3 নম্বর, লীন তাপ পদার্থের উষ্ণতা বাড়ায়, উষ্ণতা কমায়, অবস্থান্তর ঘটায় নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে অবস্থান্তর ঘটায়। পরের প্রশ্ন, Na প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা হলো 11 নাকি 10 নাকি 8 নাকি 121? উত্তর হচ্ছে 10। পরের প্রশ্ন, তাপ পরিমাপ করার যন্ত্র, A থার্মোমিটার, B ক্যালোরিমিটার, C হাইগ্রোমিটার, D সোনোমিটার? উত্তর হচ্ছে B ক্যালোরিমিটার।
নেক্সট দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম যে প্রশ্ন কি আছে দেখো, কোনো পরমাণুর ভর সংখ্যা 23 এবং পারমাণবিক সংখ্যা 11 হলে নিউট্রন সংখ্যা কত? তো দেখো, ভর সংখ্যা মানে হচ্ছে নিউট্রন সংখ্যা প্লাস পারমাণবিক সংখ্যা। তো নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা হবে, অর্থাৎ নিউট্রন সংখ্যা এখানে রেখে যদি পারমাণবিক সংখ্যাকে এদিকে নিয়ে আসি, তাহলে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা হবে। তাহলে 23 মাইনাস 11 কত হচ্ছে? 12 হচ্ছে। ঠিক আছে, 23 বিয়োগ 11 করলে আমরা পাই 12। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? 12 পাবো। এবার দেখো, তাপ পরিমাপের এসআই একক কি? উত্তর লিখবে জুল। নেক্সট 3 নম্বর, পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি মৌলের নাম ও চিহ্ন লেখো। উত্তর লিখবে তামা। নেক্সট, 10 গ্রাম বরফকে 10 গ্রাম জলে পরিণত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন? উত্তর লিখবে বরফ গলনের আপেক্ষিক তাপ 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ ক্যালোরি প্রতি গ্রাম। সুতরাং প্রয়োজনীয় তাপ মানে হচ্ছে বরফের ভর গুণ আপেক্ষিক তাপ, মানে 10 গ্রাম ইন্টু 80 ক্যালোরি পার গ্রাম, মানে 800 ক্যালোরি। দেখো, গ্রাম গ্রাম কেটে যাচ্ছে, থেকে যাচ্ছে 800 ক্যালোরি। পরের যে প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি বলেছে। প্রথম কি প্রশ্ন রয়েছে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, একটি বস্তুর উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে? উত্তর লিখবে ফারেনহাইট স্কেলের যে সূত্র সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল গুণ 9/5 যোগ 32 বা 32। তোমরা সকলেই জানো। তো সেই হিসাবেই ফারেনহাইট স্কেলের মান যদি বের করি, আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস বলেছে, 20 বসিয়ে দিলাম, তারপরে 9-এর 5 আর তোমাদের প্লাস 32 বসিয়ে দিলাম। এবার দেখো এখান থেকে কি পাবো আমরা? 9 দুগুণ 18, 180/5 করলে পাবো 36 যোগ 32, তাহলে কত হলো? 68 ডিগ্রি ফারেনহাইট। পরেরটা 2 নম্বর, প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো। অ্যালুমিনিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রেট। তো এর যেটা উত্তরগুলো হবে দেখো, অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত এখানে দিয়ে দিয়েছি Al2SO4 আর সোডিয়াম নাইট্রেটের সংকেত দেখো কি আছে, NaNO3। পরেরটা দেখো, 3 নম্বর, প্রদত্ত বিক্রিয়াটির সমতা বিধান করো। P4 + I2 PI3। তো এটা সমতা বিধান করলে আমরা পাবো P4 + 6I2 থেকে 4PI3। তারপর একটা 4, মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? উত্তর লিখে মাটির কলসির গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। এই ছিদ্রগুলির মধ্যে দিয়ে জল ধীরে ধীরে চুইয়ে বাইরে আসে। বাষ্পীভবনের সময় এই জল কলসির চারপাশ থেকে তাপ গ্রহণ করে, ফলে কলসির তাপমাত্রা কমে যায় এবং জল ঠান্ডা থাকে। নেক্সট, এবার দেখো লাইফ সায়েন্সের যে পার্টটা আছে তার প্রশ্নের উত্তর কি হবে দেখো। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটিকে সম্পূর্ণ করে লেখো। 1 গুণ 3 সমান 3 আছে। প্রথম যে প্রশ্ন, চলে আসছি, লোহিত রক্তকণিকাতে উপস্থিত প্রোটিনটি হলো, অপশন আছে কেরাটিন, অ্যাক্টিন, হিমোগ্লোবিন, কোলাজেন। উত্তর হচ্ছে হিমোগ্লোবিন। নেক্সট, দৃষ্টিশক্তি রক্ষাকারী ভিটামিনটি হলো, অপশন আছে জলে দ্রবণীয়, ফ্যাটে দ্রবণীয়, ঠান্ডা জলে দ্রবণীয়, আর কোনোটি নয়। উত্তর হচ্ছে ফ্যাটে দ্রবণীয়। আচ্ছা, জলে দ্রবণীয় একটা ভিটামিনের নাম যদি তোমরা জানো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। পরেরটা দেখো, ওজন হিসাবে জলের পরিমাণ বেশি থাকে রক্তে, তার লালায়, মস্তিষ্কে, যকৃতে। উত্তর হচ্ছে রক্তে। পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 3 সমান 3। ভাত আটাতে থাকা প্রধান খাদ্য উপাদানটির নাম হলো শর্করা। ম্যারাসমাস রোগটি হলো ড্যাশ ও ড্যাশের অভাবজনিত ফল, প্রোটিন ও শক্তি। পরেরটা, ড্যাশ হলো একটি ফাইটোকেমিক্যাল। উত্তর হচ্ছে ক্যারোটিন। পরেরটা দেখো, 3 নম্বর, বিসদৃশ শব্দটি কারণ সহ খুঁজে বের করো। 1 গুণ 2 সমান 2। প্রথম যেটা আছে দেখো, দুটো করতে হবে, কেরোটিন, ভিটামিন, মায়োসিন, অ্যাক্টিন। তো এটা সঠিক উত্তর হচ্ছে কেরোটিন, কারণ এটি একটি ফাইটোকেমিক্যাল যা উদ্ভিদে পাওয়া যায়। অন্যদিকে ভিটামিন, মায়োসিন এবং অ্যাক্টিন প্রোটিন এবং প্রাণীদেহে পাওয়া যায়। পরেরটা দেখো, 2 নম্বর কি বলেছে, মেটানিল, ইয়োলো, ট্রান্সফ্যাট, সাইক্লোমেট আর সোডিয়াম ক্লোরাইড বিসদৃশ বের করতে হবে। তো উত্তর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। কারণ কি? কারণ হচ্ছে এটি একটি খাদ্য লবণ যা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। অন্যদিকে মেটানিল, ইয়োলো, ট্রান্সফ্যাট এবং সাইক্লোমেট খাদ্য ভেজাল পদার্থ এবং শরীরের জন্য ক্ষতিকারক। পরেরটা দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও।
বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলি, তোমাদের পরবর্তীতে আর কোন সাবজেক্টের প্রশ্ন হতে চাও, সাজেশন চাও, সেটা কিন্তু কমেন্ট লিখে জানাবে। রায়মার্টিনের কোন স্কুলের সাজেশন চাও সেটাও কিন্তু জানাবে। তো কমেন্টে তোমরা কে কোন স্কুল থেকে দেখছো এবং কোন জেলা থেকে দেখছো সেটা লিখতে কিন্তু ভুলবে না। পরেরটা দেখো, মস্তিষ্কে জল কি রূপে অবস্থান করে? আর পরের পার্টের প্রশ্ন আছে জীবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণে জলের ভূমিকা লেখো। 1+2। তো মস্তিষ্কে জল সেরিব্রোস্পাইনাল ফ্লুইড হিসেবে অবস্থান করে। এটি মস্তিষ্ককে আঘাত থেকে রক্ষা করে এবং বিভিন্ন পুষ্টি উপাদান সরবরাহ করে। আর জীবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে জলের ভূমিকা, প্রথম পয়েন্ট লিখবে জলের আপেক্ষিক তাপ বেশি হয়, এটি শরীরের তাপমাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। আর তারপরে পয়েন্ট লিখবে ঘামের মাধ্যমে শরীর থেকে তাপ বের করে দিতে জল সাহায্য করে। পরেরটা দেখো, অথবা দিয়ে যেটা আছে উদ্ভিজ্জ ও প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত একটি করে প্রোটিন সমৃদ্ধ খাদ্যের নাম লেখো। আর প্রোটিনের দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। 1+2 আছে। তো উত্তর লিখবে উদ্ভিজ্জ খাদ্য কি? মটরশুঁটি। আর প্রাণীজ উৎস হচ্ছে উদ্ভিজ্জ উৎস হচ্ছে মটরশুঁটি, আর প্রাণীজ উৎস হচ্ছে ডিম। আর প্রোটিনের দুটি গুরুত্বপূর্ণ কাজ শরীরের গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে আর রোগ প্রতিরোধে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে। ঠিক আছে, এবার দেখো পরেরটা, সালোক সংশ্লেষ কাকে বলে? বিএমআই বা দেহবল সূচকের সূত্রটি লেখো। কোনো ব্যক্তির স্বাভাবিক বিএমআই এর মান কত? 2+1+1। তো সালোক সংশ্লেষ কাকে বলে সেটা আগে দেখে নাও। যে প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাই অক্সাইড ও জল থেকে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং অক্সিজেন নির্গত করে তাকে সালোক সংশ্লেষ বলে। বিএমআই দেহবর্ষকের সূত্র, বিএমআই মানে হচ্ছে ওজন, যেটা কিলোগ্রামে করতে হবে, বাই উচ্চতা মিটার স্কোয়ার। ঠিক আছে, উচ্চতা স্কোয়ারকে মিটার স্কোয়ার হিসাবে এখানে দেখানো হয়েছে। তারপরে দেখো, কোনো ব্যক্তির স্বাভাবিক বিএমআই এর মান 18.5 থেকে 25-এর মধ্যে থাকে। ঠিক আছে, স্বাভাবিক বিএমআই এর মান কত সেটা জানতে চেয়েছিল থার্ড পার্টি। পরেরটা দেখো, আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের সেট 3 প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই প্রশ্নপত্রটি হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী বানানো হয়েছে, অর্থাৎ এই প্রশ্নে তোমাদের পূর্ণমান থাকছে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এই পরীক্ষাটি আগামী 2 এপ্রিল থেকে 12 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। তাহলে দেখো, এই প্রশ্ন উত্তর পর্ব শুরুর আগে একবার তোমাদের নাম্বার বিভাজনটা কেমন হবে দেখে নাও। তোমাদের যে 3টে চ্যাপ্টার থাকছে, অর্থাৎ ভৌত পরিবেশ, তাপ, পরমাণু, অণু, রাসায়নিক বিক্রিয়া এবং মানুষের খাদ্য, জীবন বিজ্ঞান থেকে, তো প্রতিটি চ্যাপ্টার থেকে তোমাদের 10 নম্বর করে থাকবে। এবং তোমাদের এই ভিডিও শুরুর আগে বলে রাখি, যারা তোমরা এর আগে পরিবেশ এবং বিজ্ঞানের ভিডিও দেখোনি তারা দেখে নিও। এর আগে 2টো সেটের পরিবেশ এবং বিজ্ঞানের প্রশ্ন দিয়েছি। এছাড়াও চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশন সেটা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে, তো সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো, এই সেটে তোমাদের প্রথমে যে এটা আছে গ্রুপ এতে ফিজিক্যাল সায়েন্স, তার প্রশ্নগুলো দেখে নাও। নিচের প্রশ্নগুলি উত্তর বেছে নিয়ে লেখো। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন চলে যাবো, NaCl প্লাস AgNO3 সমান AgCl প্লাস NaNO3 এই রাসায়নিক বিক্রিয়াটি হলো কোনটি? এটি হচ্ছে বিনিময় বিক্রিয়া। পরেরটা দেখো, 2 নম্বর, সিসার ল্যাটিন নাম হলো লাম্বাম। 1.3 বরফ গলনের লিনতাপ হলো প্রমাণ চাপে কত? উত্তর হচ্ছে 80 ক্যালোরি প্রতি গ্রাম। নেক্সট চলে যাচ্ছি, 1.4 পলিটনের সংকেত হলো CaOH2। 1.5 স্নান করে এসে পাখার তলায় বসলে ঠান্ডা লাগে কিসের জন্য? বাষ্পায়নের জন্য। পরের প্রশ্নে চলে যাবো। নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন দেখো, কোন পরমাণুর ভর সংখ্যা ও পরমাণু সংখ্যা একই? উত্তর লিখবে সাধারণ হাইড্রোজেন অর্থাৎ প্রোটিয়ামের পরমাণুর ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক একই। পরের প্রশ্ন, গলন এবং বাষ্পীভবন এই দুই প্রক্রিয়ার মধ্যে কোন ক্ষেত্রে লিনতাপের মান বেশি হয়? উত্তর লিখবে বাষ্পীভবন। পরের প্রশ্ন, মিথেনের সংকেত? উত্তর লিখবে CH4। পরের প্রশ্ন, CGS পদ্ধতিতে তাপের একক কি? উত্তর লিখবে CGS পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। আচ্ছা, SI পদ্ধতিতে তাপের একক কি হবে? এটা যদি তোমরা জানো কমেন্টে লিখবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে লিখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। নেক্সট, পরমাণুর ইলেকট্রন সংখ্যা তারতম্য হলে পরমাণুটি আয়নে পরিণত হয়, সত্য না মিথ্যা? উত্তর হচ্ছে সত্য। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যেকোনো দুটি। 2 × 2 = 4। প্রথম প্রশ্ন দেখো কি আছে, অ্যানায়ন কাকে বলে? উত্তর লিখবে পরমাণু 1 বা 1-এর বেশি ইলেকট্রন নিয়ে নিলে প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে যায়, ফলে
ধনাত্মক আধানযুক্ত আয়ন তৈরি হবে, একে অ্যানায়ন বলা হয়। সরি, এখানে হবে ইলেকট্রন সংখ্যার থেকে প্রোটন সংখ্যা বেশি হয়ে যায়। হ্যাঁ, ইয়ার তোমার ঠিক করে নিও। পরেরটা দেখো, পরের যেটা রয়েছে, গলন এবং কঠিনীভবন কাকে বলে? গলন, তাপ প্রয়োগে কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। আর কঠিনীভবন হচ্ছে তাপ নিষ্কাশনের ফলে তরল পদার্থের কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে কঠিনীভবন বলে। নেক্সট প্রশ্ন, প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? উত্তর লিখবে, কোনো বিক্রিয়ায় একটা মৌল অন্য মৌলের যৌগ থেকে তাকে সরিয়ে সেই জায়গা নেয়, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন Zn প্লাস CuCl থেকে হবে ZnCl2 প্লাস Cu। নেক্সট, নিচের প্রশ্নটির সংক্ষিপ্ত উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। প্রথম প্রশ্ন দেখো, কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেল একই পাঠ হবে? তো C/5 = F-32/9, এটা আমরা জানি। তাহলে সি এর মানটা আমরা জানি না বলে এক্স দিয়েছি, x/5 সমান x-32/9। কেন? ফারেনহাইট আর সেলসিয়াসের একই পাঠ হবে, তো দুটোই আমরা এক্স ধরে নিয়েছি। তাহলে এখান থেকে আমরা পাবো 9x সমান 5x মাইনাস 160। তাহলে এক্স হচ্ছে -40। তাহলে -40°C = -40°F। পরেরটা দেখো, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি লেখো। তো দেখো, ইলেকট্রন হচ্ছে তোমাদের ঋণাত্মক কণা এবং ঋণাত্মক তড়িৎ আধানযুক্ত কণা, আর প্রোটন এগুলো হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা, আর নিউট্রন হচ্ছে নিস্তড়িৎ কণা। আর এর বৈশিষ্ট্যগুলি হলো, একটি প্রোটন ও ইলেকট্রন তড়িতের পরিমাণ সমান, আর একটি একটি ধনাত্মক তড়িৎ ও একটি ঋণাত্মক তড়িৎ থাকলে নিস্তড়িৎ অবস্থার সৃষ্টি হয়। প্রোটন ও ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করে, ইলেকট্রন ও প্রোটনরা পরস্পরকে বিকর্ষণ করে। নেক্সট চলে আসছে দেখো, গ্রুপ বি লাইফ সায়েন্সে চলে আসছি আমরা। দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর বেছে নিয়ে লেখো। 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন, শর্করা ও লিপিড জাতীয় উপাদানকে জ্বালানি খাদ্য বলে, সত্য না মিথ্যা? উত্তর হচ্ছে সত্য। পরের প্রশ্ন, পৃথিবীর মোট স্বাদু জলের 1.5% মেরু অঞ্চল ও হিমবাহে জমাট বেঁধে রয়েছে। উত্তর হচ্ছে 68.7। পরের প্রশ্ন, মূল জাতীয় খাদ্যের 4টি উদাহরণ দাও। উত্তর হচ্ছে গাজর, মূলো, শালগম আর বিট। নেক্সট, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও, যে কোনো দুটি বলেছে। 1 গুণ 2 সমান 2। নিচের যেটিতে লিপিড দ্রবীভূত হয় না সেটি হলো এর মধ্যে কোনটা? উত্তর হচ্ছে জল। জলে লিপিড দ্রবীভূত হয় না। পরের প্রশ্ন, কৃত্রিম রং ব্যবহৃত শাকসবজি নিয়মিত খেতে থাকলে ফুসফুস, যকৃৎ ও জনন অঙ্গে দেখা যেতে পারে কি? ক্যান্সার। নেক্সট, মানবদেহে যকৃতে শর্করা যে রূপে সঞ্চিত থাকে তা হলো কোনটা হবে? দেখো, গ্লাইকোজেন, সেসার, গ্লুকোজ, সেলুলোজ। এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে গ্লাইকোজেন। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। 2 গুণ 1 সমান 2। প্রথম প্রশ্ন দেখো কি আছে, কোন ব্যক্তিকে স্থূল বা মোটা বলে ধরা হয়? উত্তর লিখবে, বয়স ও উচ্চতার তুলনায় একজন ব্যক্তির যে ওজন হওয়া উচিত তার 20% বেশি হলে সে ব্যক্তিকে স্থূল বা মোটা বলে ধরা হয়। পরের প্রশ্ন, ভিটামিন কাকে বলে? উত্তর লিখবে, যে জৈব পরিপোষক সাধারণ খাদ্যে স্বল্প পরিমাণে উপস্থিত থেকে জীবদেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তাকে ভিটামিন বলে। পরের প্রশ্ন দেখো কি আছে, নিচের প্রশ্নটির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। 3 গুণ 1 সমান 3। প্রথমে কি প্রশ্ন দেখো, ক্যারোটিনয়েডস বা ফ্ল্যাভোনয়েডস কি কাজ করে? উত্তর লিখবে, এগুলো নানা রঙের উদ্ভিজ্জ রাসায়নিক যৌগ। এরা মানবদেহের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়, হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে, হাড়কে শক্ত করে ও ক্যান্সারের সম্ভাবনা কমায়। পরের প্রশ্ন, মানুষের ওজন বেড়ে যাওয়ার ফলে কি কি সমস্যা দেখা দেয়? কোন ধরনের খাদ্য খেলে স্থূলত্বের প্রবণতা রোধ করা যায়? উত্তর লিখবে, রক্তচাপ বৃদ্ধি পাওয়া, রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিসে আক্রান্ত হওয়া, হৃৎপিণ্ডের নানা সমস্যা। আর তেল মশলাহীন ফল, সবজি, রুটি, ছোট মাছ, ফল, ডাল ও তন্তুযুক্ত খাদ্য খেলে স্থূলত্বের প্রবণতা রোধ করা যায়। তো আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের 7ম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন। তোমরা জানো তোমাদের এবার থেকে চালু হচ্ছে হলিস্টিক কার্ড, অর্থাৎ এর আগে যেখানে তোমাদের পূর্ণমান ছিল 15, এবার থেকে তোমাদের পরীক্ষায় পূর্ণমান থাকবে 30। এর জন্য তোমার সময় হবে 1 ঘন্টা। তো এই যে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন, সেটা আলোচনা করার আগে একবার তোমাদের সিলেবাসটা দেখে নেব। দেখো, তোমাদের সিলেবাসে এটা রয়েছে, ভৌত পরিবেশের তাপ রয়েছে, পরমাণুর অণু, রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটা রয়েছে, এবং মানুষের খাদ্য জীবন বিজ্ঞান থেকে এই চ্যাপ্টারটা রয়েছে।
এবার তোমরা প্রতিটি চ্যাপ্টার থেকে 10 নম্বর করে পাবে। 10 10 10 30 নম্বরের প্রশ্ন তোমরা এইভাবে তোমরা পাবে। এবার দেখো তোমাদের যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে তাপ, তাপে সঠিক উত্তরটি নির্বাচন করা। প্রশ্নের মানে 1, তাপ এক প্রকার কি? উত্তর হচ্ছে শক্তি। বরফ গলনের লীন তাপ কি হবে? উত্তর 80 ক্যালোরি পার গ্রাম। প্রমাণ চাপে যে উষ্ণতায় তরলের ফুটন শুরু হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় স্ফুটনাঙ্ক। 4 নম্বর, পদার্থের অবস্থান্তরের জন্য দায়ী কে? উত্তর হচ্ছে লীন তাপ। আচ্ছা দেখো এখানে দেখো তোমাদের কোথাও একটা স্টার আছে, কোথাও ডবল স্টার আছে। যেগুলো স্টার বা ডবল স্টার আছে সেগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, বাকিগুলোও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর পার্টিকুলার কোনো একটা স্কুলের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেরকম কিছু নয়, এগুলো সব স্কুলের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। দেখো 5 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। উত্তর লিখবে C/9 = F-32/9। 6 নম্বর, হাতে স্পিড ঢালে ঠান্ডা লাগার কারণ কোন ঘটনা? উত্তর হচ্ছে বাষ্পীভবন। পরেরটা দেখো, ফারেনহাইট স্কেলে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত? উত্তর হচ্ছে 212°C। নেক্সট দেখো, 212°F। 8 নম্বর, স্নান করার পর পাখা চালিয়ে নিচে দাঁড়ালে উত্তর কি হবে? ঠান্ডা বোধ হয়। 9 নম্বর, গৃহীত বা বর্জিত তাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর লিখবে ক্যালোরিমিটার। 10 নম্বর, তাপের এককটি হলো? উত্তর লিখবে জুল। শূন্যস্থান পূরণ করতে হবে। উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার। 2 নম্বরটা দেখো খুব ইম্পর্টেন্ট, লীন তাপ পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটায় না। তারপরটা খুবই ইম্পর্টেন্ট, বরফ গলনের লীন তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। তারপর দেখো 9C মানে 5 × F-32, মানে এখানে F-32/9 যেটা সেটা সি এর দিকে চলে গেল। 5 নম্বর, কোনো তরলের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কি বলা হয়? বাষ্পীভবন বলে। তোমাদের এই যে ভিডিওটা আমি করাচ্ছি এখান থেকে কিন্তু তোমার পরীক্ষায় অনেক কমন পাবে, এবং পরীক্ষার শেষে অবশ্যই কমেন্টে জানাবে এখান থেকে কতগুলো কমন পেয়েছো। তারপরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে, প্রতিটি প্রশ্নের মান 1। দেখো বাম স্তম্ভে কি আছে? সূর্যমুখী ফুল ফোটে, বীজের অঙ্কুরোদ্গম, বাবলা পাতা মুড়ে যায়, ধান বা গম। ডান স্তম্ভে আছে উষ্ণতার প্রভাবে হয় উষ্ণ আবহাওয়ার ফসল শীতকালে, আর ডিতে আছে রাতের বেলা। তো এর দেখো সঠিক উত্তর সূর্যমুখী ফুল ফোটে, সেটার সঙ্গে তোমাদের মিলবে হচ্ছে শীতকালে। নেক্সট দেখো, বীজের অঙ্কুরোদ্গম এটা হবে উষ্ণতার প্রভাবে হয়। 3 নম্বর, বাবলা পাতা মুড়ে যায় রাতের বেলা। 4 নম্বর দেখো, ধান বা গম এটার সঙ্গে মিলবে উষ্ণ আবহাওয়ার ফসল। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। শীতকালের শীত প্রধান দেশে কুকুরের দেহে লম্বা লোম থাকে, উত্তর হচ্ছে সত্য। নেক্সট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাপের এসআই একক হলো জুল, এটাও সত্য। 3 নম্বর, মাটির কলসি সুপরিবাহী হওয়ায় জল ঠান্ডা থাকে, এটা মিথ্যা। নেক্সট, 4 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, প্রবল ঠান্ডার জন্য পেঙ্গুইনের চামড়া পুরু হয়, এটাও সত্য। 5 নম্বর, থার্মোমিটারের সাহায্যে বস্তুর মোট তাপ মাপা যায়, এটা মিথ্যা। পরেরটা, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কিসের উপর নির্ভর করে? উত্তর লিখবে বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভর, আপেক্ষিক তাপ এবং উষ্ণতার পরিবর্তনের উপর নির্ভর করে। 2 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, দেখো বরফ গলনের লীন তাপ কি? উত্তর লিখবে বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। এর আগে শূন্যস্থানেও কিন্তু এই প্রশ্নটা তোমাদের করিয়েছি। 3 নম্বর, ডাক্তারি থার্মোমিটারকে ফুটন্ত জলে ডোবানো উচিত কি? উত্তর লিখবে না, ডাক্তারি থার্মোমিটারকে ফুটন্ত জলে ডোবানো উচিত নয়, তাতে থার্মোমিটার ফেটে যাবে। 4 নম্বর, কোনো বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে 20 ডিগ্রি বৃদ্ধি পেলে ফারেনহাইট স্কেলে উষ্ণতা কত বৃদ্ধি হবে? উত্তর লিখবে 36 ডিগ্রি ফারেনহাইট। 5 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, সেলসিয়াস স্কেলের দুটি স্থিরাঙ্কের মধ্যবর্তী ব্যবধান কত? উত্তর লিখবে 100°C। 6 নম্বর, ক্যালোরি ও জুলের সম্পর্ক লিখতে বলেছে, তাহলে 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। 7 নম্বর, তাপমাত্রার সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক, এটাও ইম্পর্টেন্ট, C/5 = F-32/9। 8 নম্বর, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? উত্তর লিখবে মাটির কলসির জল বাষ্পীভবনের মাধ্যমে তাপ হারায়, ফলে জল ঠান্ডা থাকে। এবার দেখো সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন, লীন তাপ কাকে বলে? জলের কঠিনীভবনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? তো লীন তাপের সংজ্ঞা দেখো এখানে লেখা আছে, উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে কোনো পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপকে লীন তাপ বলা হয়। আর তারপরে যেটা লেখা আছে দেখো,
জলের কঠিন ভবনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? উত্তর লিখবে জলের কঠিন ভবনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় 1 গ্রাম জলকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফে পরিণত করতে 80 ক্যালোরি তাপ অপসারণ করতে হয়। 2 নম্বরটি ইম্পর্টেন্ট প্রশ্ন, হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন? উত্তর কি লিখবে? স্পিরিট উদ্বায়ী পদার্থ হওয়ায় হাতের উপর ঢাললে তা দ্রুত বাষ্পীভূত হয়। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ স্পিরিট হাত থেকে সংগ্রহ করে, ফলে হাতে ঠান্ডা অনুভূত হয়। 3 নম্বরটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য। দেখো তোমরা এখানে পার্থক্য লিখে নেবে। বাষ্পায়ন প্রথমে পয়েন্ট দেওয়া আছে, তারপরে তোমার স্ফুটন এখানে আছে। প্রথমে বাষ্পায়ন, তারপর স্ফুটন তোমরা লিখে নেবে, ভিডিওটা না তো লম্বা হয়ে যাবে, এটা দেখে লিখে নিও। 4 নম্বর দেখো, থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা কি কি? তো পারদ ব্যবহারের সুবিধাটা এখানে লেখানো হয়েছে, দেখো উত্তরটা লেখানো হয়েছে, তোমরা দেখে নিও। পারদ তাপের সুপরিবাহী থেকে সুবিধাদায়ক অবধি লিখে নেবে। আচ্ছা, তোমাদের এই যে প্রশ্নগুলো আমি করাচ্ছি, এগুলো কখনোই আগে বই না পড়ে করতে যাবে না। আগে বইয়ের যে 3টে চ্যাপ্টার আছে ভালো করে পড়ো, তারপরে তোমরা এগুলো পড়ো, না তো কিন্তু তোমাদের এটাতে পড়ে কোনো লাভ হবে না। আগে বইয়ের টেক্সট বুকটা যদি ভালো করে না পড়ো, তাহলে এই সাজেশন প্রশ্ন পড়ে কোনো লাভ নেই। 5 নম্বর দেখো, জ্বর বেশি হলে কপালে জলপট্টি দেওয়া হয় কেন? জ্বর বেশি হলে কপালে জলপট্টি দিলে জল বাষ্পীভূত হওয়ার সময় শরীর থেকে তাপ গ্রহণ করে, ফলে শরীরের তাপমাত্রা কমে এবং আরাম পাওয়া যায়। 6 নম্বরটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাপ ও তাপমাত্রা পার্থক্যগুলি লেখো। তো দেখো তার পার্থক্য লেখানো হয়েছে, তোমরা একটু দেখে নিও। 7 নম্বর দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, জলের বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝানো হয়? তো এখানে দেখো তোমাদের অন্যভাবে এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে। যদি এই উত্তরটা তোমরা দেখে নাও, তাহলে যতই ঘুরিয়ে দেখ না কেন সেই উত্তরটা তোমরা পাবে। 8 নম্বর দেখো, এটা প্রমাণ করতে বলেছে, এটাও ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক বিদ্যালয়ে আসতে চলেছে। C/5 = F (32/9)। 9 নম্বর, কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেলের পার্ট আর ফারেনহাইট স্কেলের পার্টের অর্ধেক হবে? আচ্ছা, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা সলিউশন করে তোমরা কমেন্টে এর উত্তর লিখে জানাবে 9 নম্বরটা। 10 নম্বর দেখো, গরমকালে কুকুরের জিভ বের করে হাঁকা হয় কেন? প্রাথমিক অন্তর কি? তো এটা দেখো দুটো পার্টে প্রশ্ন আছে, দুটো পার্টে উত্তর, প্রথম পার্টটা এখান থেকে শুরু, আর প্রাথমিক অন্তর এটা। ঠিক আছে, দুটো পার্টের প্রশ্নের জন্য দুটো পার্টে উত্তর। প্রথম যেটা আছে, কুকুর জিভ বের করে হাঁপায় কেন গরমকালে, তার উত্তরটা প্রথমে আছে, তারপর আছে প্রাথমিক অন্তর কি। 11 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আপেক্ষিক তাপ কাকে বলে আর এর সিজিএস একক কি? তার উত্তরটাও এখানে নিচে লেখানো হয়েছে। এর আগে আপেক্ষিক তাপ কাকে বলে সেটা উত্তরটা কিন্তু তোমাদেরকে আলোচনা করেছি। এবার দেখো সিজিএস একক কি? ক্যালোরি পার গ্রাম। 12 নম্বর, গরমকালে ঘরের দরজা খোলা রেখে ভেজা পর্দা টাঙানো হলে ঘর বেশ ঠান্ডা থাকে কেন? উত্তর লিখে, ভেজা পর্দা বাষ্পীভূত হওয়ার সময় ঘর থেকে লিন তাপ গ্রহণ করে, ফলে ঘরের তাপমাত্রা কমে এবং ঠান্ডা অনুভূত হয়। আচ্ছা, তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। তোমাদের কিন্তু এর আগে সপ্তম শ্রেণীর বিভিন্ন সাবজেক্টের সাজেশন দেওয়া হয়েছে, সেগুলো যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। এছাড়াও রায়মার্টিনের বিভিন্ন স্কুলের প্রশ্ন পত্রের সলিউশনগুলো করানো হয়েছে, সেগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা পেয়ে যাবে। এবার দেখো তোমাদের যে নেক্সট চ্যাপ্টারটা রয়েছে, পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া, সেখান থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো এবার দেখে নাও। পরমাণুর নিউক্লিয়াসে আধানহীন কণা হলো, উত্তর হবে নিউট্রন। কোনো ক্যাটায়নের প্রোটন সংখ্যা পি আর ইলেকট্রন সংখ্যা ই হলে এদের সম্পর্ক হবে P>E। নেক্সট দেখো, CuCl2 যৌগতে Cu এর যোজ্যতা কত? উত্তর হচ্ছে 2। 4 নম্বর, পরমাণুর নিউক্লিয়াসের বাইরে কি আছে? উত্তর হচ্ছে ইলেকট্রন। আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন আর নিউট্রন। 5 নম্বর, M মৌলের যোজ্যতা X এবং N মৌলের যোজ্যতা Y হলে M ও N দ্বারা গঠিত যৌগের সংকেত হবে MyNX। এই Y গুলো নিচে হবে, ঠিক আছে। 6 নম্বর দেখো, পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, এর মধ্যে কে পরিবর্তনশীল যোজ্যতা দেখায়? উত্তর হচ্ছে C, কপার। তারপরে দেখো 7 নম্বর কি আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগের সংকেত Al2O3। 8 নম্বর, ফেরিক ক্লোরাইডের সংকেত কি হবে? FeCl3। 9 নম্বর, NaCl প্লাস AgNO3 থেকে AgCl প্লাস AgNO3 বিক্রিয়াটি কোন প্রকার বিক্রিয়া? উত্তর লিখে বিনিময় বিক্রিয়া। 10 নম্বর, নিচের কোন বিবৃতি ভুল? এর মধ্যে যেটা ভুল বিবৃতি সেটা হচ্ছে ডি, নিউট্রন ধনাত্মক আধানযুক্ত কণা। নিউট্রনের কোনো আধানই নেই। নেক্সট দেখো 11 নম্বর, সাধারণ অবস্থায় সব মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা
উত্তর হচ্ছে সমান। দেখো এখানে এক্সপি প্লাস ওয়াই ও টু থেকে 2p2O5 রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এক্স ও এর মান যথাক্রমে 4 ও 5 হবে। নেক্সট, জিঙ্ক আয়ন অর্থাৎ Zn2+ আর ফসফেট মূলক মানে PO4 3- দিয়ে গঠিত যৌগের সংকেত Zn3PO4(2) অর্থাৎ ডি যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 14, ফেরাস সালফেট দ্রবণে বেরিয়াম ক্লোরাইড যোগ করলে কি হবে? সাদা অধক্ষেপ পড়ে। এবার শূন্যস্থান পূরণ করতে বলেছে। আইনস্টাইনিয়াম মৌলটির নামকরণ করা হয়েছে কোন বিজ্ঞানীর নাম থেকে? উত্তর হচ্ছে আইনস্টাইন। N2O3 যৌগের নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 3। পারম্যাঙ্গানেট মূলকের সংকেত MnO4-। সোডিয়াম পরমাণুর নিউট্রন সংখ্যা হলো 12টি। কোন পরমাণুর মধ্যে অবস্থিত একটি আধানহীন কণার নাম নিউট্রন। একটি প্রোটন ও একটি ইলেকট্রনের তড়িতের বা চার্জের পরিমাপ সমান কিন্তু বিপরীত। 7 নম্বর, আচ্ছা এর পরিমাপটা কত হবে সেটা কমেন্ট লিখে অবশ্যই জানাবে, ঠিক আছে। অ্যালুমিনিয়াম অক্সাইডের মোট চার্জ 0। তারপর দেখো NH4 মূলকের 1 ও SO4 মূলকের যোজ্যতা 2 হলে অ্যামোনিয়াম সালফেটের সংকেত কি হবে? NH4(2) SO4। 9 নম্বর, ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত কি? PCl5। 10 নম্বর, যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌল অন্য মৌলের যৌগ থেকে তাকে সরিয়ে সেই জায়গা নেয় তাকে ড্যাশ বিক্রিয়া বলে? উত্তর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এবার দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। এখানে দেখো বাম স্তম্ভে কি আছে? পরমাণু, ক্যাটায়ন, প্রোটন, নিউট্রন সংখ্যা, সমষ্টি, অ্যানায়ন। ডান স্তম্ভে আছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, নিস্তড়িত, ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা, ভর সংখ্যা। তো মিলিয়ে কি হবে? পরমাণু হচ্ছে নিস্তড়িত, ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা, প্রোটন ও নিউট্রন সংখ্যা সমষ্টি হচ্ছে ভর সংখ্যা, অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা। এবার দেখো 2 নম্বরে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখে নাও। এবার এটাকে মিল করে কি কি পাচ্ছি দেখো। বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থ হচ্ছে বিক্রিয়ক পদার্থ। রাসায়নিক সমীকরণ থেকে জানা যায় বিক্রিয়ক ও বিক্রিয়ক পদার্থগুলির নাম। আর বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। আর রাসায়নিক সমীকরণ থেকে জানা যায় বিক্রিয়ায় তাপের উদ্ভব না শোষণ ঘটেছে, ঠিক আছে। এবার দেখো সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। প্লুটো গ্রহের নাম থেকে প্লুটোনিয়াম নামকরণটি করা হয়েছে। তো এটা সত্যতার জন্য সত্য লেখা হয়েছে। 2 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে মোট 7টি কক্ষপথে আবর্তন করতে পারে। সত্য। পরিবর্তনশীল যোজ্যতা সম্পন্ন মৌলটির কম যোজ্যতা সম্পন্ন যৌগটিকে ইক বলা হয়। মিথ্যা। মূলকগুলি জোটবদ্ধ অবস্থায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সত্য। নিউট্রন কণার আধান শূন্য হওয়ার ফলে পরমাণু নিঃসরিত হয়। সত্য। তো কেন হয়? নিউট্রন কণা আধান শূন্য হয়, এটি পরমাণুর মোট আধানকে প্রভাবিত করে না, ফলে পরমাণু নিঃসরিত থাকে। এবার বেমানান শব্দ এখানে খুঁজে বের করতে হবে। দেখো এই যে প্রথমে 1 নম্বর যেটা আছে তার মধ্যে বেমানান যেটা সেটা হচ্ছে পোলোনিয়াম। 2 নম্বর দেখো ক্লোরাইড, সালফেট, ব্রোমাইড এবং ফ্লোরাইড, এটার মধ্যে যেটা বেমানান সেটা হচ্ছে সালফেট। আচ্ছা আমি একটু স্পিডে এটা করাচ্ছি কেন? যেহেতু তোমাদের পরীক্ষার জন্য হাতে আর বেশি সময় নেই, ভিডিওটা স্পিডে করলে তোমাদের সময়টা কম লাগবে। দেখো এবার অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রশ্নের মান হচ্ছে 1, পিভিসিতে পি কথাটির অর্থ কি? পলি ভিনাইল ক্লোরাইড, পি হচ্ছে পলি। 2 নম্বর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মিউরেটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। সংকেত লেখার কৌশলগুলি লেখো। উত্তর কি লিখবে? দেখো 3টে পয়েন্ট লিখে তোমরা লিখবে। 3টে পয়েন্ট লিখিয়ে দিয়েছি, এই 3টে পয়েন্ট লিখলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। 4 নম্বর দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে লাল লিটমাস দিলে বর্ণ কি হবে? উত্তর লিখবে নীল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এটা। 5 নম্বর একটি পরমাণুর উদাহরণ দাও যার পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সমান। উত্তর লিখবে প্রোটিয়াম। 6 নম্বর কাপড় কাজের সোডার সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তর লিখবে কার্বন ডাইঅক্সাইড। 7 নম্বরটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সোডিয়াম বাইকার্বনেট যৌগটির সংকেত লেখো। উত্তর লিখবে NaHCO3। তারপর দেখো 8 নম্বর Fe3+ এবং O2- আয়ন দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে? উত্তর লিখবে Fe2O3। 9 নম্বর একটি বিনিময় বিক্রিয়ার উদাহরণ দাও। উত্তর লিখবে AgNO3 প্লাস NaCl থেকে AgCl প্লাস NaNO3। 10 নম্বরটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, A+B+C এর রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়াত পদার্থ সংখ্যা কটি? উত্তর লিখবে 2টো। তারপর দেখো 11 নম্বরটা শূন্যস্থান দিয়েছে। তো এটার জন্য সঠিক উত্তর হবে 2NaOH প্লাস H2SO4 থেকে Na2SO4 প্লাস 2H2O। কোন মৌলের পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়? উত্তর হচ্ছে আয়রন।
আচ্ছা, এখানে কি ধরনের বিক্রিয়া, এই বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া জানতে চেয়েছে, উত্তর লিখবে প্রতিস্থাপন বিক্রিয়া। সংকেত লিখতে বলেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কাপড় কাঁচা সোডা, এটা হচ্ছে Na2CO3, 10H2 আর কলিচুনের সংকেত দেখে নাও CaO। 14 নম্বর যে প্রশ্নটা রয়েছে এটাও খুব ইম্পর্টেন্ট। তো এটা যেটা উত্তর সেটা হচ্ছে CH4। এখানে দেখো উত্তরটা এই সাইডে হয়ে গেছে, CH4 প্লাস 2O2, CO2 প্লাস 2H2O। 15 নম্বরটা, FeCl3-তে ধাতুর যোজ্যতা কত, উত্তর হচ্ছে 3। 16 নম্বর, কিউপিক ক্লোরাইড দ্রবণে দস্তা যোগ করলে কি ঘটবে, তামা অধক্ষিপ্ত হয় এবং জিঙ্ক ক্লোরাইড দ্রবণ উৎপন্ন হয়। 17 নম্বর, Ag দ্বারা কোন মৌলকে প্রকাশ করা হয়, উত্তর লিখবে সিলভার। 18 নম্বর, সোডিয়াম সালফাইড বা Na2S এর সালফাইড মূলকের যোজ্যতা কত, উত্তর লিখবে 2। 19, মোট চার্জ শূন্য করে তোমাদের চার্জ শূন্য করে Ai3+ আর O2- দ্বারা গঠিত যৌগের সংকেত হচ্ছে Al2O3। এবার দেখো 20 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এর উত্তরটা হচ্ছে H2SO4। 21 নম্বর প্রশ্নটাও ইম্পর্টেন্ট আছে, দেখো এর সমতা বিধানের উত্তর কি কি আছে, দেখো 3Fe প্লাস 4H2 থেকে Fe3O4 প্লাস 4H2। 22 নম্বর কি ধরনের বিক্রিয়া আনতে দিয়েছে, এই বিক্রিয়াটি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আশা করি দেখে নিয়েছি, আমি আর পড়লাম না, পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে, যথেষ্ট ভিডিওটা লম্বা হচ্ছে। এবার দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের মান 3। এবার এই যে মৌলগুলো আছে এই মৌলগুলো চিহ্ন লিখতে বলেছে, সিলভারের চিহ্ন Ag, বেরিয়ামের চিহ্ন Ba, সিলিকনের চিহ্ন Si। 2 নম্বর, পরমাণুর ভর সংখ্যা বলে আর পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার মধ্যে সম্পর্ক কি। তো দেখো এর উত্তরটা এখানে লেখানো হয়েছে, পরমাণুর ভর সংখ্যা হলো পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা, আর ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। 3 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, আয়ন কাকে বলে, এর উত্তরটা লেখানো হয়েছে, এবার দেখে নিও। 4 নম্বর প্রশ্ন হচ্ছে মূলক কাকে বলে, এই উত্তরটা দেখো এখান থেকে শুরু হয়েছে, এবার দেখে নিও। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যোজ্যতা কাকে বলে, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর লেখানো হয়েছে দেখো। 6 নম্বর, H2 প্লাস Cl2 প্লাস 2HCl এই সমীকরণ থেকে কি বিষয় জানা যায়, সেটা এখানে লেখানো হয়েছে, আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ। 7 নম্বর দেখো, একটি পজিটিভ এবং একটি নেগেটিভ তড়িৎধর্মী মূলকের উদাহরণ দাও ও একটি করে যৌগের নাম লেখো। তো এখানে দেখো পজিটিভ প্রথমে লেখানো হয়েছে আর এখানে নেগেটিভ লেখানো হয়েছে, ঠিক আছে, দেখে নিও তোমরা। 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর এগুলো খুব ইম্পর্টেন্ট। O2, 2O, 2O2 এর দ্বারা কি বোঝানো হয়, বিক্রিয়ক ও বিক্রিয়ত পদার্থ কাকে বলে, রাসায়নিক বিক্রিয়া কি পারমাণবিক ঘটনা ব্যাখ্যা করো। সমতা বিধান করতে বলেছে, দেখো এখানে দুটো সমতা বিধান দেওয়া হয়েছে, দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। 12 নম্বর দেখো, নিম্নের বিক্রিয়াগুলি কোনটি কোন শ্রেণীর বিক্রিয়া শনাক্ত করতে বলেছে, এগুলো কোনটি কোন টাইপের বিক্রিয়া সেগুলো A, B, C এগুলো করে রাখবে, ঠিক আছে। 13 নম্বর দেখো, নিচের বিক্রিয়াগুলি সমীকরণ থেকে বিক্রিয়াগুলি কোন প্রকারের তা বেছে নিয়ে লেখো। তো এখানে দেখো যে ছকটা দেওয়া হয়েছে এখানেগুলো মানে এই যে এই বিক্রিয়াগুলো কোন বিক্রিয়া এখান থেকে বেছে নিয়ে নিয়ে লিখতে হবে, ঠিক আছে। এই দেখো এই বিক্রিয়াগুলো কোনটা কোন বিক্রিয়া বেছে নিয়ে লিখতে হবে। এবার দেখো 14 নম্বরটা, সমীকরণ দুটি সমতা নির্ণয় করতে বলেছে, দুটো সমীকরণ দেওয়া হয়েছে, এই দুটো সমীকরণের সমাধান বিধান করতে হবে A এবং B। 15 নম্বরটা, মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করলে কি ঘটে সমীকরণ সহ উল্লেখ করো। 16 নম্বরটা, চিহ্ন ও সংকেতের মধ্যে দুটি পার্থক্য লেখো। আচ্ছা, যেই প্রশ্নের উত্তরগুলো দিলাম না সেগুলো কিন্তু তোমাদের বইয়ে পাবে, যদি তোমরা না পাও কমেন্টে জানাবে যে কোন প্রশ্নের উত্তর দরকার, আমি তোমাদেরকে সেই প্রশ্ন উত্তরটা দিয়ে দেবো, ঠিক আছে। প্রশ্ন লিখে অবশ্যই জানাবে, আমি না তো বুঝতে পারবো না যে কত নম্বর প্রশ্ন হয়ে লিখবে না, প্রশ্নটা টাইপ করে লিখবে যে এই প্রশ্নের উত্তর দরকার, আমি সে কমেন্টে তোমাদের সেই উত্তরটা তোমার দিয়ে দেবো। এবার দেখো রচনাধর্মী প্রশ্নের মান আছে 5। ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরিক ফসফেট, জিঙ্ক অক্সাইড, সোডিয়াম সালফাইড আর ক্যালসিয়াম হাইড্রাইড এর তোমাদের সংকেত লিখতে হবে, ঠিক আছে। এবার সমতা বিধান করতে বলেছে, দেখো এখানে প্রথমে A, B দুটো সমতা বিধান তোমাদের করতে বলেছে, তারপর দেখো এইগুলো সমতা বিধান করে রাখবে, খুব ইম্পর্টেন্ট সমতা বিধান, ঠিক আছে। তাহলে তোমাদের এই যে চ্যাপ্টার সেটা তোমাদের শেষ হলো। এতটা অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। এবার দেখো তোমাদের জীবন বিজ্ঞানের যে একটাই চ্যাপ্টার আছে মানুষের খাদ্য, এখান থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করে প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ভিটামিন সি এর হবে যে রোগ হয় তা হলো স্কারভি। 2 নম্বর, অ্যানিমিয়া রোগ হয় কিসের হবে, উত্তর হচ্ছে লৌহ। নেক্সট দেখো, গয়টার হয় যে খাদ্য উপাদান হবে তা হলো আয়োডিন। 4 নম্বর, চকলেটে বাদামি রং হিসেবে মেশানো হয় ক্যারামেল। 5 নম্বর,
ঢেকি ছাঁটা চালে পাওয়া যায় ভিটামিন বি কমপ্লেক্স। আচ্ছা, ভিটামিন কে কোথায় পাওয়া যায় যদি তোমরা জানো কমেন্টে লিখে অবশ্যই জানাবে, এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে দেখছো সেটা লিখতে ভুলবে না। 6 নম্বর, মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে আয়োডিন। 7 নম্বর, ফ্ল্যাভোনয়েডস হচ্ছে উদ্ভিজ্জ রাসায়নিক। 8 নম্বর, কোন খনিজের অভাবে প্রাণীদেহের রক্ততন্ত্রের ব্যাহত হয়? উত্তর লিখবে সিএ। 9 নম্বর দেখো, নিচের কোন রোগে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়? তো দেখো এই অপশনগুলো কি কি আছে, বাত, মধুমেহ, পেরিবেরি আর গয়টার। উত্তর হবে মধুমেহ। 10 নম্বর দেখো, পেশির অস্বাভাবিক সংকোচন কিসের অভাবে ঘটে? উত্তর লিখবে ক্যালসিয়াম। 11 নম্বর, মানুষের রক্তে জলের পরিমাণ হচ্ছে 90%। 12 নম্বর, মাড়ি ফোলা ও রক্ত পড়া কিসের অভাবে হয়? উত্তর হচ্ছে ভিটামিন। আচ্ছা, আগের প্রশ্নটা দেখে নেবে, মানুষের রক্তে বলেছে, মানুষের দেহে কিন্তু বলেনি। দেহে বললে একরকম হবে, রক্ত বললে একরকম হবে। দেহে বললে কত শতাংশ সেটা কমেন্ট লিখে অবশ্যই জানাবে। 13 নম্বর, মেটানিল ইয়েলো থাকে সাধারণত নিচের কোন খাবারে? উত্তর হচ্ছে বিরিয়ানি। 14 নম্বর, ইম্পর্টেন্ট প্রশ্ন, তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে যে রোগগুলি হওয়ার সম্ভাবনা কমে যায় তা হলো? উত্তর হচ্ছে কোষ্ঠকাঠিন্য। 15 নম্বরটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খাদ্যে প্রোটিন ও শক্তি উভয়ের অভাব ঘটলে যে রোগটি হয় সেটা হচ্ছে ম্যারাসমাস। 16 নম্বরটা ইম্পর্টেন্ট, দেখো 16 নম্বর প্রশ্ন দেখে নিও, এর উত্তর হচ্ছে মেটানিল ইয়োডো। ঠিক আছে, এবার দেখো পরেরটা 17 নম্বরটা, কোন রোগটি ভিটামিন এর অভাবে হয়? উত্তর হচ্ছে রাতকানা। 18 নম্বরটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গাছের সবুজ কণা হলো ক্লোরোফিল। 19 নম্বরটা, যে খনিজ মৌলের অভাবে রক্তে শর্করা পরিমাণ বেড়ে যায় তা হলো জিঙ্ক বা দস্তা। 20 নম্বর, লিপিডের একটি উদ্ভিজ্জ উৎস হলো নারকেল। 21 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, রক্তাল্পতার হাত থেকে রক্ষা পেতে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় কোন কোন জাতীয় খাদ্য রাখা উচিত? উত্তর হচ্ছে সবুজ শাকসবজি ও ফল জাতীয় খাদ্য। 22 নম্বর, বাজার চলতি চিপস, ভুট্টার খই ইত্যাদির মধ্যে ভেজাল হিসাবে উপস্থিত থাকতে পারে কোনটা? ট্রান্স ফ্যাট। 23 নম্বর, কোনটি শর্করা খাদ্য নয়? উত্তর হচ্ছে মাছ। আচ্ছা, তোমাদের এই সাজেশনগুলো যে করাচ্ছি, এই সাজেশনগুলি প্রতিটি বিদ্যালয়ের জন্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা কমেন্টে আবার লিখো না যে এই স্কুলের জন্য ইম্পর্টেন্ট কিনা, ওই স্কুলের জন্য ইম্পর্টেন্ট কিনা। এগুলো প্রতিটি বিদ্যালয়ের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোমরা 90% কমন পেতে চলেছো। কিন্তু তার আগে এটা শর্ত, সেটা তোমাদের বইটা ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, তবেই কিন্তু এই ভিডিওটা থেকে তোমরা লাভ পাবে। ঠিক আছে, 24 নম্বর, 24 নম্বর কি আছে? প্রোটিন জাতীয় খাদ্যের উৎস হচ্ছে মাছ। 25, জলে গুলে যায় কোন ভিটামিন? উত্তর হচ্ছে ভিটামিন সি। 26, নিম্নলিখিত কোনটি ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগ? উত্তর হচ্ছে বেরিবেরি। 27 নম্বর, ল্যাকটোজ কি জাতীয় খাদ্যবস্তু? উত্তর হচ্ছে শর্করা। এতে শর্করা আছে দেখো। এবার শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো শূন্যস্থান পূরণ করতে তোমরা একবার দেখে নাও। 1 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হলো রিকেট। ডাল স্টার্চ ভঙ্গ হিসেবে কাজ করে বলে খাদ্য হজমের সময় ব্যবহৃত হয়। দেহের ওজন স্বাভাবিক হলে দেহবর্ষ সূচকের মান বা বিএমআই হয় 18.5 থেকে 24.9 এর মধ্যে। তারপর দেখো 4 নম্বর, খাদ্য গ্রহণের পর মুখবিবরে খাদ্য হজম করার প্রক্রিয়া শুরু হয়, এখানে জলের ভূমিকা লালারূপে হয়। 5 নম্বর, মানবদেহে মস্তিষ্কের গঠন ও রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে যে খনিজ মৌলটি, সেটি হচ্ছে জিঙ্ক। 6 নম্বরটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সমস্ত প্রকার টক জাতীয় ফল যে ভিটামিনটিতে পাওয়া যায় সেটি হলো ভিটামিন সি। 7 নম্বর, ম্যারাসমাস রোগ প্রোটিন ও ক্যালোরির অভাবে ঘটে। 8 নম্বরটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিকমতো হাত না ধুয়ে খেলে সুস্থ মানুষের শরীরে রোগ সংক্রমণ হয়। 9 নম্বর, হ্যালোজেন ট্যাবলেট ব্যবহার করা হয় জলকে বিশুদ্ধ করতে। 10 নম্বর, পাতলা পায়খানা হলে শরীরে জল ও লবণের অভাব ঘটে। 11, তেল, বাদাম ও মাখনের মধ্যে ফ্যাট বেশি পরিমাণে থাকে। 12, পেশিতে অবস্থিত প্রোটিন হলো অ্যাকটিন ও মায়োসিন। 13, লোহিত রক্তকণিকাতে হিমোগ্লোবিন নামক প্রোটিন থাকে। 14, লেবু জাতীয় ফলে অধিক পরিমাণে ভিটামিন সি থাকে। 15, অক্সিজেন পরিবহন করতে সাহায্য করে লোহা, অর্থাৎ লোহা হচ্ছে খনিজ মৌল। 16 হচ্ছে দুধে উপস্থিত শর্করা হলো ল্যাকটোজ। 17, রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী খনিজ মৌল ক্যালসিয়াম। 18, শ্বেতসার যে ষড়তম অণুতে পরিণত হয় তা হলো গ্লুকোজ। চুলে থাকে কেরাটিন প্রোটিন। 20 নম্বরটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ডায়াবেটিস হলে রক্তে শর্করা বাড়ে। 21 নম্বরটা, শিশুদের অপুষ্টিজনিত একটি রোগ হলো কোয়াশিয়কর। 22 নম্বর, উদ্ভিদের খাদ্য তৈরির পদ্ধতির নাম হচ্ছে সালোকসংশ্লেষ। 23 নম্বরটা দেখো, 23 নম্বরের উত্তর, বাত, কিডনি স্টোন প্রভৃতি রোগের কারণ শরীরে অতিরিক্ত ইউরিক অ্যাসিড সঞ্চয়।
24 নম্বর দেখো, আয়রনের অভাবে অ্যানিমিয়ার রোগ হয়। 25 নম্বরটা ইম্পর্টেন্ট প্রশ্ন, জিঙ্কের অভাবে রক্তে শর্করা পরিমাণ বেড়ে যায়। 26 নম্বর, চামচ আকৃতির নখ আয়রনের অভাবে হয়। 26 নম্বর, মানবদেহের যকৃতে সঞ্চিত একটি বহু শর্করা হলো গ্লাইকোজেন। 28 নম্বর, অস্থির লিগামেন্টে থাকে কোলাজেন প্রোটিন। 29, রক্তাল্পতা লোহা খনিজ মৌলের অভাবে ঘটে। 30 নম্বর, রঙিন পাকা ফলে ক্যারোটিনয়েড থাকার জন্য খাদ্য তালিকাতে থাকা প্রয়োজন। 31 নম্বর দেখো, একটি খাদ্যতন্ত্র উদাহরণ হলো সজিনা ডাঁটা। এবার সত্য মিথ্যা নির্ণয় করতে হয়েছে, তোমরা একবার দেখে নিও কোনটা সত্য কোনটা মিথ্যা। আমি দেখে নিই, 2 নম্বরটি ইম্পর্টেন্ট, 3 নম্বরও আছে। এগুলো তোমরা একবার পড়ে নিও, ঠিক আছে। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হচ্ছে। দেখো 4 নম্বর দেখে নিও, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। অনেক কটা সত্য মিথ্যা তোমাদের পরীক্ষার জন্য করানো হয়েছে, যাতে তোমাদের পরীক্ষায় কমন পেতে অনেকাংশ সুবিধা হয়। 8 নম্বরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠোঁটের কোণে ও জিভে যে ঘা হয় প্রোটিনের হবে, এটা মিথ্যা, ভিটামিনের হবে হয়। 9 নম্বর, 10 নম্বর, 11, 12, 13, হ্যাঁ, এগুলো হচ্ছে ভালো করে পড়বে, এই সত্য মিথ্যাগুলো ভালো করে দেখে যাবে, ঠিক আছে। এবার দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম যে প্রশ্ন, 1 নম্বর, অস্থি টেন্ডন ও লিগামেন্টে কি ধরনের প্রোটিন থাকে? উত্তর হচ্ছে কোলাজেন প্রোটিন। 2 নম্বর, ক্রোমোপ্লাস্টিডের কাজ কি? উত্তর লিখবে ক্রোমোপ্লাস্টিডের কাজ হলো ফুল ও ফলের বর্ণ গঠন করা, যা পরাগযোগে সাহায্য করে। 3 নম্বর, কোনো কারণে গ্লুকোজ যদি কোষে প্রবেশ করতে না পারে তাহলে কি সমস্যা দেখা যায়? উত্তর লিখবে ডায়াবেটিস। 4 নম্বর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জিঙ্ক মানবদেহে কি কাজ করে? উত্তর লিখবে জিঙ্ক মানবদেহে মস্তিষ্কের গঠনে সাহায্য করে। 5 নম্বর, জলের দ্রাব্য একটি ভিটামিনের নাম উল্লেখ করো। উত্তর লিখবে ভিটামিন বি কমপ্লেক্স। 6 নম্বরটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন খাবারে উপস্থিত ফাইটোকেমিক্যালস আমাদের কিভাবে সাহায্য করে? তো দেখো এর উত্তরটা এখানে লেখানো হয়েছে, তোমরা একবার দেখে নিও, ঠিক আছে, আমি আর পড়লাম না। 7 নম্বর, কোন প্রকার খাদ্যে পুষ্টিগুণ সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্যে। তারপরে দেখো তোমাদের যে পরের প্রশ্ন, 8 নম্বর যে প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, শরীরে ভিটামিন ডি এর অভাব হলে কি ঘটে? উত্তর হচ্ছে রিকেট রোগ হয়। 9 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, একটি প্রক্রিয়াজাত খাদ্য একটি সংশ্লেষিত খাদ্যের নাম লেখো। তো প্রক্রিয়াজাত খাদ্য হচ্ছে চিপস, আর সংশ্লেষিত খাদ্য হচ্ছে ভিটামিন ট্যাবলেট, ঠিক আছে। নেক্সট দেখো 10 নম্বর, কোন লক্ষণগুলি দেখে তুমি বুঝবে যে একটি শিশু কোয়াশিয়কর রোগে আক্রান্ত হয়েছে? উত্তর দেখে নিও, কোয়াশিয়কর রোগে আক্রান্ত শিশুর পেট ফুলে যায়, চামড়া ফ্যাকাশে হয়ে যায় এবং চুল লালচে হয়ে যায়, চোখগুলি ঠিকরে বেরিয়ে আসি। 11 নম্বরটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং অনেক স্কুলেই এই প্রশ্নটা কিন্তু আসতে চলেছে, স্নেহ পদার্থের দ্রাব্য ও ভিটামিনগুলি কি কি? উত্তর লিখবে ভিটামিন এ, ডি, ই, কে। 12 নম্বর, সালোক সংশ্লেষের জন্য প্রধান কোন কোন উপাদান আবশ্যিক? উত্তর লিখবে কার্বন ডাইঅক্সাইড, জল, সূর্যালোক, ক্লোরোফিল। 13 নম্বরটা, ডাল ও সয়াবিনে কোন খাদ্য উপাদানটি অধিক পরিমাণে থাকে? উত্তর হচ্ছে প্রোটিন। 14, অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যাচ্ছে হবে। উত্তর লিখবে আয়রনের অভাবে। 15 নম্বরটা দেখে নাও, পেশির সংকোচন স্বাভাবিক রাখতে সাহায্য করে কোন খনিজ মৌল? উত্তর লিখবে ক্যালসিয়াম। 16, একজন মানুষের শরীরে কত ভাগ জল থাকে? 60 থেকে 70 ভাগ। এর আগেই তোমাদের আমি বললাম রক্তে কত ভাগ জল থাকে আর শরীরে কত ভাগ জল থাকে, প্রশ্নটা ভালো করে দেখে নিবে, দিয়ে লিখবে। 17, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রোটিনের প্রধান পুষ্টিগত গুরুত্ব কি? উত্তর লিখবে প্রোটিন শরীরের গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে। 18, দাঁত ও হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ মৌল? উত্তর লিখবে ক্যালসিয়াম। 19, আমের আচার এবং ম্যাঙ্গো ফ্রুটির মধ্যে কোনটি প্রক্রিয়াজাত এবং কোনটি সংশ্লেষিত নির্ণয় করো? আমের আচার হচ্ছে প্রক্রিয়াজাত এবং ম্যাঙ্গো ফ্রুটি হচ্ছে সংশ্লেষিত। 20, রক্তের প্লাজমে উপস্থিত প্রোটিনের নাম কি? উত্তর হচ্ছে ফাইব্রিনোজেন, ঠিক আছে। এবার দেখো চলে আসছে 21 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খাদ্যে প্রোটিন ও শক্তির অভাবে শিশুদের কি রোগ হয়? উত্তর লিখবে কোয়াশিয়কর ও মেরাসমাস। 22 নম্বরটা আমি আর পড়লাম না, আমাদের মস্তিষ্কের মধ্যে থাকা তরলটি কি নামে পরিচিত? উত্তর হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এবার দেখো পরেরগুলো দেখে নাও, আমি আর পড়ছি না। 25 দেখে নেবে, 26 দেখে নেবে, 27 দেখে নেবে। এগুলো কিন্তু সবকটাই ইম্পর্টেন্ট প্রশ্ন। স্টার মানেই যে শুধু ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট না তাই নয়, স্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, ডবল স্টার হচ্ছে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। 29 নম্বর দেখে নিও। 30 নম্বরটি ইম্পর্টেন্ট দেখে নাও, ভিটামিন কে এর একটি কাজ লিখতে বলেছে, রক্ততন্ত্র সাহায্য করা। 31 নম্বর, 32 নম্বর এগুলো দেখে নিও। 33 নম্বর প্রশ্ন দেখে নিও। 34 নম্বর দেখে নিও। 35 নম্বরটা খুব খুব ইম্পর্টেন্ট, কোনো ব্যক্তির বিএমআই 35 হলে স্থূলত্বের সম্ভাবনা আছে কি নেই? উত্তর হচ্ছে স্থূলত্বের সম্ভাবনা আছে। এবার দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রশ্নের মান হচ্ছে 2। প্রথমটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, অধিক স্থূলত্বের কারণে কোনো ব্যক্তির ক্ষেত্রে ঘটে যাওয়া
এমন দুটি সমস্যা উল্লেখ করো। উত্তর লিখবে হৃদরোগ আর ডায়াবেটিস। 2 নম্বর, একজন রাতকানা রোগীকে তুমি কোন কোন ধরনের খাদ্য খেতে বলবে? উত্তর লিখবে গাজর, পালং শাক, মিষ্টি আলু। 3 নম্বর, তেলে বা ফ্যাটে দ্রবণীয় দুটি ভিটামিন নাম লেখো। উত্তর লিখবে ভিটামিন এ আর ভিটামিন ডি। পরেরটা দেখো, তন্তু সমৃদ্ধ খাবার খেলে কোন কোন রোগের সম্ভাবনা কমে যায়? উত্তর লিখবে হৃদরোগ, ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য। 5 নম্বর, তাড়াতাড়ি বুড়ো হওয়া আটকায়, হাড়কে শক্ত করে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়, যে খাদ্য উপাদান এই কাজগুলি করে তার দুটি যৌগের নাম লেখো। উত্তর লিখবে ভিটামিন ডি আর ক্যালসিয়াম। 6 নম্বর, তোমার শরীরে শর্করার পরিমাণ বেড়ে গেলে কি কি সমস্যা হতে পারে? উত্তর লিখবে ডায়াবেটিস, হৃদরোগ, কিডনির রোগ। 7 নম্বর, প্রাকৃতিক ও প্রক্রিয়াত এই দুটি খাদ্যের মধ্যে কোন খাদ্যটি গ্রহণের যোগ্যতা তোমার বেশি বলে মনে হয়? উত্তর লিখবে প্রাকৃতিক খাদ্য। 8 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, ফাইটোকেমিক্যাল জাতীয় খাদ্যের 4টি উপকারিতা লেখো। উত্তর লিখবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ক্যান্সার প্রতিরোধ করে, হৃদরোগ প্রতিরোধ করে, বার্ধক্য রোধ করে। 9 নম্বরটা ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত দুটি উপসর্গের নাম লেখো। উত্তর লিখবে বেরিবেরি আর পেলেগ্রা। 10 নম্বরটাও খুব ইম্পর্টেন্ট, কোয়াশিওকর ও প্যানাসপেরোকার পার্থক্য কি? দেখে নেবে পার্থক্যটা কি আছে। 11 নম্বরটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিএমআই এর পুরো নাম কি? বিএমআই এর মান কিভাবে গণনা করা হয়? ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার চলে আসবো পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর দুটি উৎস এবং কাজ লেখো। উৎস কি কি আছে? দুধ, ডিম, সূর্যের আলো। আর কাজ হচ্ছে হাড়ের গঠন মজবুত করে। এবার দেখো তোমাদের চলে আসছি পরেরটা দেখো, 13 নম্বর, ভিটামিন ই এর যে কোনো দুটি কাজ লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 14 নম্বরটাও ইম্পর্টেন্ট, বাড়িতে পানীয় জল পরিশোধন করার জন্য দুটি উপায় উল্লেখ করো। 15 নম্বর, অস্থিসন্ধিতে কি প্রকার তরল থাকে? এই তরল কি কাজে লাগে? উত্তরগুলো দেখে নিও, উত্তরগুলো নিচে লেখানো হয়েছে। 16 নম্বর, ভিটামিন সি এবং ভিটামিন এর অভাবজনিত রোগের নাম লেখো। উত্তর হচ্ছে স্কারভি, রাতকানা। তারপরে দেখো পরেরটা, একজন ব্যক্তির ওজন 60 কেজি, উচ্চতা 1.5 মিটার, ওই ব্যক্তির বিএমআই নির্ণয় করো। এভাবে বিএমআই নির্ণয়ের কিন্তু অনেক অঙ্কই তোমাদের আসতে পারে। ঠিক আছে, এই ডেটাগুলো চেঞ্জ করে দিতে পারে। 18 নম্বর, জীবদেহে জলের ভূমিকা লিখতে বলেছে দুটো, এখানে দুটো ভূমিকা লেখানো হয়েছে, পরিপাকে সাহায্য করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। 19 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, কুয়াশিকর রোগের লক্ষণগুলি লিখতে বলেছে। উত্তরে পেট ফোলা, চামড়া ফ্যাকাশে হয়ে যাওয়া, চুল লালচে হয়ে যাওয়া, এগুলো হচ্ছে লক্ষণের। 20 নম্বর দেখো, এই তন্তু সমৃদ্ধ খাবার খেলে কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় সে লিখতে বলেছে। 21 নম্বর, কার্বোহাইড্রেট জাতীয় দুটি দানাশস্যের নাম লেখো। 22 নম্বর, মুড়ি, ছানা, পেয়ারা, কোল্ড ড্রিঙ্কস, চকোলেট, শসা, এগুলোর মধ্যে কোনটি প্রক্রিয়াত, কোনটি কৃত্রিম খাবার লেখো। তো এর মধ্যে দেখো প্রক্রিয়াত খাবার হচ্ছে মুড়ি, চকলেট, কৃত্রিম খাবার হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। নেক্সট 23, লিপিডের দুটি প্রাণীজ এবং দুটি উদ্ভিজ্জ উৎসের নাম লিখতে বলেছে। প্রাণীজ উৎস হচ্ছে মাছের তেল, ডিম, উদ্ভিজ্জ উৎস হচ্ছে সয়াবিন তেল, বাদাম। 24, খনিজ মৌলের অভাবে শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে? উত্তর কি লিখবে দেখো, রক্তাল্পতা, হাড়ের দুর্বলতা, স্নায়ুর সমস্যা। পরেরটা 25 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, ম্যারাসমাস ও কোয়াশিকর রোগে আক্রান্ত শিশুকে দেখে তুমি কিভাবে শনাক্ত করবে কার কি রোগ হয়েছে? তো তোমাদের এর আগেই কিন্তু এই প্রশ্নটা করিয়েছি, একবার তো দেখে নাও। ইম্পর্টেন্ট প্রশ্ন, ম্যারাসমাস রোগে আক্রান্ত শিশুর ওজন কম থাকে, আর কোয়াশিকর রোগে আক্রান্ত শিশুর পেট ফোলা থাকে। 26 নম্বরটা দেখো, ডায়াবেটিস মিলিটাস ও বা মধুমেহ কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। 27 নম্বরটা, তোমার ওজন 50 কেজি, উচ্চতা 1.5 মিটার হলে তোমার বিএমআই নির্ণয় করো এবং তোমার শারীরিক অবস্থা সম্পর্কে মন্তব্য করো। এর আগে কিন্তু এরকম একটা প্রশ্ন তোমাদের দিয়েছি। এবার দেখো 28 নম্বর দেখো, গাছ খাবার তৈরি করে কিভাবে তা সংক্ষেপে লেখো। ওবেসিটি বা স্থূলতার ফলে মানবদেহে কি রোগ হতে পারে? প্রোটিনের অভাবজনিত দুটি রোগের নাম লেখো। এবার দেখো বড় যে প্রশ্ন, 3 নম্বর মান, গাছের ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, গাছের খাদ্য তৈরির পদ্ধতিতে কি বলা হয়? গাছের খাদ্য তৈরির উপাদানগুলির নাম লেখো এবং কোথা থেকে তা পাওয়া যায়, 1+1। 2 নম্বরটি ইম্পর্টেন্ট, উদ্ভিদের খাদ্য তৈরির পদ্ধতিকে কি বলা হয়? খাদ্য তৈরিতে প্রয়োজনীয় 4টি উপাদানের নাম লেখো এবং তাদের উৎস লিখতে বলেছে। 3 নম্বর, ওবেসিটির কারণ ও দুটি সমস্যা উল্লেখ করো। 1.5 করে আছে এটা। মনে করো একজন শিশুর হাড় ভঙ্গুর হয়ে গেছে, ডাক্তারবাবু বললেন রক্তে ক্যালসিয়ামের অভাব আছে, তুমি এই সমস্যা কিভাবে সমাধান করবে? 5 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেহে প্রোটিন জাতীয় খাদ্যের আধিক্য ও ফ্যাট জাতীয় খাদ্যের আধিক্য হলে কি রোগ সৃষ্টি হয় বা কি সমস্যা দেখা যায়? 6 নম্বর প্রশ্নও খুব খুব ইম্পর্টেন্ট, ভিটামিন যেগুলি ফ্যাটের দ্রব্য তাদের নাম, কাজ ও অভাবজনিত লক্ষণগুলি উল্লেখ করো, উৎস দেখাও। 7, একটি শিশুর ওজন 30 কেজি, উচ্চতা 2 মিটার হলে শিশুটির বিএমআই কত? জলের একটি ধর্ম লিখতে বলেছে। 8 নম্বর, কোয়াশিকর ও ম্যারাসমাস রোগের কারণ আর খাদ্যতন্তু কি? 19 নম্বর,
এটা তন্তু হবে, ঠিক আছে। 9 নম্বর, এক ব্যক্তির ওজন 69.12 কেজি, উচ্চতা 107 সেন্টিমিটার হলে ব্যক্তিকে বিএমআই নির্ণয় করো। 10 নম্বরটা ইম্পর্টেন্ট, দেখে নিও প্রশ্নটা। 11 নম্বরটা ইম্পর্টেন্ট, এই রোগগুলোর কারণ লিখতে বলেছে, মেরাসমাস, পেলেগ্রা, রক্তাল্পতা। তারপর দেখো 5 মার্কসের প্রশ্ন, রচনাধর্মী প্রশ্নগুলো কি আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সালোক সংশ্লেষ কাকে বলে, এর প্রয়োজনীয় উপাদানগুলি কি কি, এর ফলে কি কি পদার্থ উৎপন্ন হয়, 2 যোগ 2 যোগ 1। 2 নম্বরটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খনিজ খনিজ মৌলের অভাবে কি কি রোগ সৃষ্টি হয়, প্রয়োজনীয় খনিজ মৌলগুলির নাম উল্লেখ করো। উদ্ভিদ ও প্রাণী খনিজ মৌলগুলি সংগ্রহ করে কি হবে। 3 নম্বর, প্রাকৃতিক খাবার, প্রক্রিয়াজাত খাবার ও কৃত্রিম খাবার কাকে বলে উদাহরণ সহ লিখতে বলেছে। 4 নম্বর, জলীয় দ্রব্য ভিটামিন কাকে বলে, এগুলো কি কি। মানুষের শরীরে প্রোটিন জাতীয় খাদ্যের প্রয়োজনীয়তা উল্লেখ করতে বলেছে, 1 যোগ 1 যোগ 3। নেক্সট দেখো, পৃথিবীতে মিষ্টি জল কোথা থেকে কোথায় কত ভাগ রয়েছে তার একটি সরল চিত্রের মাধ্যমে দেখাতে বলেছে। তোমার জানা একটি জলবাহিত রোগের নাম ও রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম লেখো, অথবা সংক্ষিপ্ত টিকা লিখতে বলেছে, খাদ্যতন্তু আর ফাইটোকেমিক্যালস। তো এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন এবং উত্তর। এর আগে তোমাদের ইতিহাস এবং ভূগোলের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর করিয়েছি। পরবর্তী কোন সাবজেক্টে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর দরকার বা সাজেশন কোন চ্যাপ্টার দরকার সেটা অবশ্যই কমেন্ট লিখে নেবে। আর এইগুলো পড়ার আগেই বলেছি, বইটা ভালো করে খুঁটিয়ে পড়বে, তারপরে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, তবেই কিন্তু পরীক্ষার সাফল্য নিশ্চিত। আর এখান থেকে তোমরা কতগুলো কমন পাচ্ছ, কত নম্বর কমন পাচ্ছ, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট লিখে জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এবং কমেন্ট করার সময় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে লিখছো সেটা লিখতে ভুলবে না। পরীক্ষা হতে যেহেতু বেশি সময় নেই, সামনের 1 এপ্রিল থেকে পরীক্ষা শুরু, তাই তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।